5 বছর পর যখন আর্মি মেজর স্ত্রী হঠাৎ স্বামীর কুঁড়েঘরে পৌঁছল, ভেতরের সত্যিটা জেনে পুরো গ্রাম কেঁদে ফেলল। এটি পাঞ্জাবের একটি সত্যি গল্প। বন্ধুরা, পাঞ্জাবের বসন্তপুর গ্রামের দুপুর সবসময়কার মতোই শান্ত ছিল। খেতে সর্ষের হালকা গন্ধ বাতাসে ভাসছিল, আর কাঁচা রাস্তায় ধীরে ধীরে ধুলো উঠছিল। গ্রামের বয়স্করা বটগাছের নিচে বসে গল্প করছিল। বাচ্চারা স্কুল থেকে ফিরে গলিতে খেলছিল, এবং মহিলারা বাড়ির উঠোনে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। বসন্তপুরের জীবন সবসময়ই সাধারণ এবং ধীর ছিল, যেন সময় এখানে থেমে গিয়ে নিঃশ্বাস নেয়। কিন্তু সেদিন এমন কিছু ঘটতে চলেছিল যা কেউ কল্পনাও করেনি। দূরের কাঁচা রাস্তা থেকে হঠাৎ একটি জোরালো শব্দ শোনা গেল। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই শব্দটা স্পষ্ট হতে লাগল। এটি কোনো ট্র্যাক্টরের শব্দ ছিল না, কোনো বাসেরও নয়। গ্রামের বাচ্চারা খেলা থামিয়ে রাস্তার দিকে তাকাতে লাগল। বটগাছের নিচে বসে থাকা বয়স্করা চোখের ওপর হাত রেখে রোদ থেকে বাঁচতে বাঁচতে দূরে দেখার চেষ্টা করল। ধীরে ধীরে সবাই বুঝতে পারল যে এটি একটি আর্মি জিপের শব্দ। বসন্তপুরে আর্মির গাড়ি খুব কমই আসত, তাই জিপটি গ্রামের ভেতর প্রবেশ করতেই মানুষের কৌতূহল বেড়ে গেল। বাচ্চারা দৌড়াতে দৌড়াতে সেটির পেছন পেছন ছুটতে লাগল। খেতে কাজ করা লোকেরাও কাজ ছেড়ে রাস্তার দিকে তাকাতে লাগল। জিপটি ধীরে ধীরে গ্রামের মাঝখানের চক পর্যন্ত এলো এবং তারপর হঠাৎ থেমে গেল। সেটি থামতেই চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন পুরো গ্রাম এক মুহূর্তের জন্য থমকে গেছে। জিপের দরজা খুলল এবং তা থেকে একজন মহিলা নামলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেজরের উর্দি পরেছিলেন। তার কাঁধে চকচক করা তারাগুলো তার পদমর্যাদা বলে দিচ্ছিল। তার চেহারা কঠোর এবং গম্ভীর ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও এক গভীর ক্লান্তি এবং অস্থিরতাও লুকিয়েছিল। তিনি ছিলেন মেজর আদিতি কৌর। কিছু মানুষ তাকে চিনতে পারতেই গ্রামে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ একজন নিচু গলায় বলল, আরে, এ তো অদিতি। অন্যজন অবাক হয়ে বলল, সেই অদিতি যে 5 বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তৃতীয়জন বলল, কিন্তু ও এখানে কেন এসেছে? 5 বছর আগে যখন অদিতি গ্রাম ছেড়েছিল, তখন পরিস্থিতি একদম আলাদা ছিল। সেই সময় গ্রামে তাকে নিয়ে অনেক কথা হয়েছিল। কিছু মানুষ বলতো যে সে তার স্বামীকে ছেড়ে দিয়েছে, কেউ কেউ বলতো যে সে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সত্যিটা কি ছিল তা কেউই ঠিকমতো জানত না। তবে এইটুকু নিশ্চিত ছিল যে ওই ঘটনার পর রাঘব সিনহার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অদিতি চারদিকে তাকাল, সেই পুরনো গলি, সেই মাটির গন্ধ, সেই মানুষগুলো। কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। তার চোখ কোনো বিশেষ কিছু খুঁজছিল। সে জিপের ড্রাইভারকে কিছু বলল না, শুধু ধীরে ধীরে গ্রামের একটি সরু গলির দিকে হাঁটতে শুরু করল। গ্রামবাসীরাও তার পেছন পেছন হাঁটতে লাগল। কেউ বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় যাচ্ছে। গ্রামের সেই গলিটি বসন্তপুরের এক প্রান্তের দিকে যেত। সেখানে বড় পাকা বাড়ি ছিল না, শুধু ছোট ছোট কাঁচা বাড়ি আর কিছু কুঁড়ে ঘর ছিল। রাস্তায় চলতে চলতে অদিতির পা একটু ধীর হয়ে এলো, যেন প্রতিটি পদক্ষেপ তার অতীতের কোনো স্মৃতিকে ছুঁয়ে যাচ্ছে। তার চেহারায় কঠোরতা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঘাবড়াহট দেখা যেতে শুরু করেছিল। কয়েক মিনিটের মধ্যেই সে গলির শেষ প্রান্তে পৌঁছে গেল। সেখানে একটি ছোট ভাঙাচোরা কুঁড়েঘর দাঁড়িয়েছিল। তার চালের কিছু অংশ ভেঙে গিয়েছিল এবং দেওয়ালের মাটিও অনেক জায়গা থেকে খসে পড়েছিল। কুঁড়েঘরের সামনে একটি পুরনো দড়ির খাট পাতা ছিল এবং কাছেই কাঠের একটি ছোট স্তূপ রাখা ছিল। এই জায়গাটা এতটাই সাধারণ ছিল যে হয়তো কেউই প্রথম দেখায় এখানে থামার কারণ বুঝতে পারত না। কিন্তু অদিতি সেখানেই থেমে গেল। সে সেই কুঁড়েঘরটির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার মুখের রং ধীরে ধীরে বদলাতে লাগল। গ্রামবাসীরাও এখন তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল। সবার নজর ওই কুঁড়েঘরের দিকেই ছিল। কয়েকজন একে অপরের সাথে ফিসফিস করে বলল, এখানেই তো রাঘব থাকে। কেউ একজন অবাক হয়ে বলল, অদিতি কি জানত না যে ও এখন এখানে থাকে? অদিতি ধীরে ধীরে সামনের দিকে পা বাড়াল। তার জুতোর শব্দ মাটির রাস্তায় স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রতিটি পা যেন তার হৃৎস্পন্দনকে আরও দ্রুত করে দিচ্ছিল। সে কুঁড়েঘরের দরজার সামনে গিয়ে থেমে গেল। দরজা অর্ধেক খোলা ছিল এবং ভেতরে হালকা অন্ধকার দেখা যাচ্ছিল। সে গভীর নিঃশ্বাস নিল। 5 বছর আগে সে এই গ্রাম থেকেই রাগ আর অহংকার নিয়ে চলে গিয়েছিল। সেই সময় তার মনে হতো যে সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। তার মনে হয়েছিল যে সে তার জীবন থেকে একটি বড় ভুলকে বের করে দিয়েছে। কিন্তু গত কয়েক মাসে সে এমন কিছু কথা জানতে পেরেছিল যা তার পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছিল। সে অনুভব করতে শুরু করেছিল যে হয়তো সে সত্যিটা না জেনেই সবকিছু শেষ করে দিয়েছিল।
সে কাঁপা গলায় ধীরে ধীরে একটি নাম উচ্চারণ করল, রাঘব। তার গলা খুব নিচু ছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় সবাই তা স্পষ্ট শুনতে পেল। গ্রামবাসীরা একদম চুপ হয়ে গেল। কিছু বয়স্কের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যেতে লাগল। কেউ বুঝতে পারছিল না যে এরপর কি হতে চলেছে। কুঁড়েঘরের ভেতরে কিছু নড়াচড়া হলো, যেন কেউ ধীরে ধীরে উঠে দরজার দিকে আসছে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। তারপর কুঁড়েঘরের অন্ধকার থেকে একটি ছায়া বাইরে এলো। সে ছিল রাঘব সিনহা। কিন্তু তাকে দেখে অদিতির চোখ বড় বড় হয়ে গেল। 5 বছর আগে যে মানুষটি মজবুত, সোজা এবং আত্মবিশ্বাসী ছিল, সে এখন অনেক বদলে গিয়েছিল। তার চেহারা দুর্বল দেখাচ্ছিল, দাড়ি বড় হয়েছিল এবং তার পোশাক অত্যন্ত সাধারণ ছিল। এমন লাগছিল যেন জীবন তাকে ধীরে ধীরে ঘষে একদম অন্য মানুষ বানিয়ে দিয়েছে। গ্রামবাসীদের মাঝে আবার হালকা ফিসফাস শুরু হল। কিছু মানুষ দুঃখে মাথা নাড়ল। কয়েকজন মহিলার চোখে জল এসে গেল। কিন্তু অদিতি সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা চলতে অস্বীকার করেছে। রাঘবও তাকে দেখল। তার চোখে না ছিল রাগ, না ছিল বিস্ময়, শুধু এক গভীর শান্ত ক্লান্তি ছিল। কিছুক্ষণ দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। 5 বছরের দূরত্ব, অগণিত ভুল বোঝাবুঝি এবং না বলা প্রশ্ন সেই নিস্তব্ধতায় ভাসছিল। অদিতির ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোল না। বসন্তপুর গ্রামে দাঁড়িয়ে থাকা অদিতি আর রাঘবের মধ্যে যে নিস্তব্ধতা ছিল, তা শুধু সেই মুহূর্তের ছিল না, তা ছিল 5 বছরের দূরত্ব, ভাঙা বিশ্বাস এবং অসম্পূর্ণ স্মৃতির নিস্তব্ধতা। দুজনের চোখেই অতীতের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। অদিতির সামনে দাঁড়িয়ে থাকা সেই দুর্বল মানুষটিই ছিল রাঘব, যার সাথে সে কখনো পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ দুজনের মাঝে দাঁড়িয়েছিল একটি লম্বা গল্প, যা কখনো কেউ ঠিকমতো শোনেনি। 5 বছর আগের কথা। সেই সময় অদিতি সেনাবাহিনীতে নতুন যোগ দিয়েছিল। তার ট্রেনিং শেষ হয়েছিল এবং ছুটিতে সে প্রথমবার বসন্তপুর গ্রামে এসেছিল। গ্রামের লোকেরা তার পরিবারকে চিনত, কিন্তু অদিতি পড়াশোনা আর চাকরির কারণে বেশিরভাগ সময় শহরেই থাকত। তাই গ্রামের কাছে সে সবসময় একটু আলাদা ছিল। সেদিনও যখন সে প্রথমবার গ্রামের গলি দিয়ে যাচ্ছিল, অনেকের নজর তার দিকে আটকে গিয়েছিল। সেদিনই তার প্রথম দেখা হয়েছিল রাঘব সিংয়ের সাথে। রাঘব গ্রামের একজন সাধারণ ছেলে ছিল, কিন্তু তার পরিচয় ছিল তার সরলতা এবং সততা। সে খেতে কাজ করত, গ্রামের বয়স্কদের সাহায্য করত এবং দরকার পড়লে সবার পাশে দাঁড়াত। গ্রামের লোকেরা বলত যে রাঘব গরিব হতে পারে, কিন্তু তার মনটা অনেক বড়। তাদের প্রথম দেখা খুব সাধারণ ছিল। অদিতি গ্রামের পুরনো কুয়োর কাছে দাঁড়িয়ে রাস্তা জিজ্ঞেস করছিল। তখনই রাঘব সেখান দিয়ে যাচ্ছিল। সে কোনো দ্বিধা ছাড়াই তাকে সাহায্য করল এবং তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। সেই ছোট দেখায় বিশেষ কিছু ছিল না, কিন্তু দুজনের মনে একটি হালকা পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। পরের কয়েকদিনে দুজনে বেশ কয়েকবার দেখা করল, কখনো ক্ষেতের রাস্তায়, কখনো গ্রামের মেলায়, তো কখনো গুরুদ্বারে। ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে লাগল। অদিতির রাঘবের সরলতা পছন্দ হতে লাগল এবং রাঘবের অদিতির বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাস। দুজনেই একদম আলাদা জগতের ছিল, কিন্তু হয়তো সেই কারণেই তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরাও খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা বুঝতে পেরেছিল। অনেকবার যখন দুজনকে একসাথে দেখা যেত, তখন বয়স্করা হেসে একের ওপরের দিকে তাকাত, কিন্তু কেউ খোলামেলাভাবে কিছু বলেনি। বসন্তপুরের মানুষ সম্পর্ককে বুঝত এবং তাকে সময় দিতে জানত। কয়েক মাস পর অদিতির ছুটি শেষ হয়ে গেল এবং তাকে আবার ডিউটিতে ফিরে যেতে হল। যাওয়ার আগে সে গুরুদ্বারে গিয়েছিল। সেখানেই তার দেখা আবার রাঘবের সাথে হল। সেদিন তারা দুজনে বেশি কথা বলেনি, কিন্তু তাদের চোখে এমন অনেক কিছু ছিল যা শব্দে প্রকাশ করা হয়নি। সময় কাটতে লাগল। অদিতি তার ডিউটিতে ব্যস্ত হয়ে পড়ল এবং রাঘব তার খেতে। কিন্তু দুজনের মধ্যে যোগাযোগ বজায় রইল। ফোন কল, কখনো চিঠি, আর ছুটিতে ছোট ছোট দেখা সাক্ষাৎ। ধীরে ধীরে এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমে বদলে গেল। অদিতি যখন প্রথমবার তার বাড়ির লোককে রাঘবের কথা জানাল, তখন বাড়িতে একটু চিন্তার সৃষ্টি হল। কারণ স্পষ্ট ছিল, দুজনের জগৎ আলাদা ছিল। অদিতি একজন সেনা আধিকারিক হওয়ার পথে ছিল এবং রাঘব একজন সাধারণ কৃষক ছিল। কিন্তু তার পরিবার যখন রাঘবকে কাছ থেকে দেখল, তখন তারা বুঝতে পারল যে মানুষটা খুব সৎ। অবশেষে কিছুদিন পর দুজনের বিয়ে হয়ে গেল। বসন্তপুর গ্রামে সেই বিয়ে বেশ আলোচনার বিষয় হয়েছিল। গ্রামের লোকেরা খুশিও ছিল, আবার একটু অবাকও হয়েছিল। কারণ এই সম্পর্ক শুধু দুজনের ছিল না, বরং দুটি আলাদা জগতের মিলন ছিল।
বিয়ের পর অদিতি আর রাঘবের জীবন খুব সাধারণ কিন্তু সুখের ছিল। অদিতি যখনই ছুটি নিয়ে গ্রামে আসত, পুরো বাড়ি যেন খুশিতে ভরে উঠত। রাঘব তার প্রতিটি ছোট বিষয়ের খেয়াল রাখত, তার পছন্দের খাবার, খেতে ঘুরে বেড়ানো আর সন্ধ্যায় গুরুদ্বারে যাওয়া। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। কিছুদিন পর অদিতির পোস্টিং একটি বড় শহরে হয়ে গেল। তার দায়িত্ব বাড়তে লাগল এবং তার জীবন আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে রাঘব গ্রামেই রয়ে গেল। দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্কেও প্রভাব ফেলতে লাগল। এই সময়ে অদিতির ইউনিটে একজন অফিসার এলো, বিক্রম মালহোত্রা। সে দেখতে খুব প্রভাবশালী এবং চালাক মানুষ ছিল। শুরুতে সে অদিতির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করল, কিন্তু ধীরে ধীরে তার মনে অন্য কিছুই চলছিল। বিক্রম অনেকবার অদিতিকে এটা অনুভব করানোর চেষ্টা করল যে তাঁর আর রাঘবের সম্পর্ক সমপর্যায়ের নয়। সে বলতো, তুমি একজন আর্মি অফিসার আর ও শুধুমাত্র এক গ্রামের কৃষক। তোমার কি মনে হয় না যে তোমার জীবন এর চেয়েও অনেক বড় হতে পারে? প্রথম দিকে অদিতি এই কথাগুলো এড়িয়ে যেত, কিন্তু মানুষের মন কখনো কখনো দুর্বল হয়ে পড়ে। বারবার শুনতে শুনতে তার মনেও ছোট ছোট প্রশ্নের জন্ম হতে লাগল। ওদিকে বসন্তপুরে রাঘব তার জীবন নিয়ে ব্যস্ত ছিল। তার এই কথাগুলোর কোনো ধারণাই ছিল না। সে শুধু এটাই ভাবত যে অদিতি তার ডিউটিতে ব্যস্ত আছে এবং একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে এমন এক মিথ্যের জাল বোনা হচ্ছিল যা আগামী সময়ে সবকিছু বদলে দিতে চলেছিল। বসন্তপুর গ্রামে অদিতি আর রাঘবের বিয়ের প্রায় ২ বছর পেরিয়ে গিয়েছিল। শুরুতে সবকিছু খুব ভালো ছিল। দুজনে আলাদা জায়গায় থাকা সত্ত্বেও নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করত। অদিতি যখনই ছুটি নিয়ে গ্রামে আসত, রাঘবের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠত। সে ক্ষেত থেকে তাড়াতাড়ি ফিরে আসত, ঘর পরিষ্কার করত এবং তার পছন্দের খাবার বানাত। গ্রামের লোকেরা প্রায়ই বলত যে রাঘব তার স্ত্রীকে সত্যিই ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে শুরু করল। সেনাবাহিনীতে অদিতির দায়িত্ব বেড়েই চলেছিল। নতুন পোস্টিং, নতুন মিশন আর একটানা ট্রেনিংয়ের কারণে তার কাছে সময় কম হতে লাগল। অন্যদিকে রাঘবের জীবন সেই একই ছিল, ক্ষেত, গ্রাম আর তার বৃদ্ধা মা। দূরত্ব বাড়তে লাগল এবং সেই দূরত্বের মাঝেই ধীরে ধীরে ভুল বোঝাবুঝি জায়গা করে নিতে শুরু করল। এই সময়ই অদিতির ইউনিটে বিক্রম মালহোত্রার প্রভাব বাড়তে শুরু করল। সে একজন চতুর এবং উচ্চাকাঙ্ক্ষী আধিকারিক ছিল। বাইরে থেকে তাকে খুব সভ্য এবং পরোপকারী মনে হতো, কিন্তু তার ভেতরে অন্যরকম এক চিন্তাভাবনা লুকিয়েছিল। সে অদিতির কাছাকাছি আসার চেষ্টা করতে থাকত। শুরুতে অদিতি তাকে কেবল একজন সহকর্মী হিসেবেই দেখেছিল, কিন্তু বিক্রমের নজর অন্য কিছুই চাইত। বিক্রম খুব জলদিই বুঝতে পেরেছিল যে অদিতির জীবনে রাঘব নামের এক ব্যক্তি আছে, যে তার থেকে অনেক দূরে গ্রামে থাকে। এই কথাটা তার মনে খটকা লাগাতে শুরু করল। হয়তো তার অহংকারে এটা মানতে পারছিল না যে মহিলাকে সে পছন্দ করতে শুরু করেছে তার মনে অন্য কারোর জন্য জায়গা আছে। তখনই সে এমন একটি খেলা শুরু করল যা ধীরে ধীরে সবকিছু বদলে দিল। বিক্রম প্রায়ই অদিতির সামনে রাঘবকে নিয়ে প্রশ্ন তুলত। সে বলত, তোমার কি সত্যিই মনে হয় যে গ্রামের একজন সাধারণ মানুষ তোমার জীবনকে বুঝতে পারবে? তুমি একজন আর্মি অফিসার, তোমার জগৎ অনেক বড়। প্রথম প্রথম অদিতি এসব কথায় কান দিত না, কিন্তু বারবার একই কথা শুনে তার মনেও হালকা অস্থিরতা তৈরি হতে লাগল। একদিন বিক্রম তাকে এমন একটা কথা বলল যা তার মনে গভীর সন্দেহের জন্ম দিল। সে বলল যে তার কাছে খবর আছে যে বসন্তপুরে রাঘব অন্য কোনো মহিলার সাথে বেশি সময় কাটাচ্ছে। সে এটাও বলল যে গ্রামের লোকেরা ধীরে ধীরে এই বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছে। এই কথা শুনে অদিতি চমকে উঠল। তার এই কথাটা একদম সত্যি বলে মনে হল না, কিন্তু বিক্রম এত আত্মবিশ্বাসের সাথে কথাটা বলেছিল যে তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গেল। কিছুদিন পর বিক্রম অদিতিকে একটি ছবি দেখাল। সেই ছবিতে রাঘবকে কোনো এক মহিলার সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। দুজনের মুখেই হাসি ছিল। ছবিটা দেখে অদিতির বুক যেন কেঁপে উঠল। সে বুঝতে পারল না যে এসব কি। সে ওই মহিলাকে চিনত না, কিন্তু ছবিটা দেখে মনে হচ্ছিল যেন রাঘব অন্য কারো সাথে খুশি আছে। আসলে ওই ছবিটা একদম অন্য একটি গল্প ছিল। ওই মহিলা গ্রামের একজন বিধবা ছিল। রাঘব প্রায়ই যার সাহায্য করত। সেদিন গ্রামের একটি অনুষ্ঠানে সে তার সাথে দাঁড়িয়েছিল এবং কেউ একজন ছবি তুলে নিয়েছিল, কিন্তু বিক্রম ছবিটাকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন তা কোনো গোপন সম্পর্কের প্রমাণ। অদিতির মন এবার জট পাকাতে শুরু করল। সে অনেকবার রাঘবকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সেই সময় গ্রামে নেটওয়ার্কের সমস্যা থাকত। অনেকবার ফোন লাগেনি, আর যখন লেগেছে তখনও দুজনে ঠিকমতো কথা বলতে পারেনি।
প্রতিটি অসম্পূর্ণ কথাবার্তা তার মনে আরও বেশি সন্দেহ তৈরি করে দিচ্ছিল। কয়েক সপ্তাহ পর অদিতি হঠাৎ ছুটি নিয়ে বসন্তপুরে পৌঁছে গেল। তার মনে রাগ, দুঃখ আর বিভ্রান্তি সব একসাথে ছিল। গ্রামে পা রাখতেই সে সরাসরি রাঘবের কাছে জবাব চাইল, কিন্তু সে যেভাবে প্রশ্নগুলো করল তাতে ভরসার চেয়ে অভিযোগ বেশি ছিল। রাঘব তার সামনে দাঁড়িয়ে রইল, শান্ত এবং চুপচাপ। সে বোঝানোর চেষ্টা করল যে সত্যিটা তেমন নয় যেমন সে ভাবছে। সে জানালো যে ওই মহিলা কেবল গ্রামের একজন অভাবগ্রস্ত মানুষ যাকে সে সাহায্য করছিল। কিন্তু সেই সময় অদিতির মনে যে সন্দেহ গেঁথে গিয়েছিল তা তার কথা শোনার কোনো জায়গাই রাখেনি। দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকল। গ্রামের কিছু মানুষও জড়ো হয়ে গেল। রাঘব অনেকবার বলল যে সে ভুল নয়, কিন্তু অদিতির কাছে প্রতিটি শব্দ মিথ্যে বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত রাগ আর আহত অহংকারের বশে সে এমন এক সিদ্ধান্ত নিল যা সব কিছু বদলে দিল। সে রাঘবকে বলল যে সে এই সম্পর্ক শেষ করতে চায়। কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। রাঘবের মায়ের চোখ থেকে জল পড়তে লাগল। গ্রামের বয়স্করা বোঝানোর চেষ্টা করল, কিন্তু সেই সময় অদিতির মন পাথরের মতো কঠোর হয়ে গিয়েছিল। সে পেছনে ফিরে না তাকিয়ে কেবল এইটুকু বলল যে এখন তার আর রাঘবের রাস্তা আলাদা। রাঘব সেদিনও কোনো আওয়াজ করেনি। সে কারো সাথে তর্ক করেনি। সে শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে সে সত্যি প্রমাণ করার জন্য কারো সাথে লড়বে না। কয়েকদিনের মধ্যেই ডিভোর্সের প্রক্রিয়া শেষ হয়ে গেল। অদিতি আবার নিজের জগতে ফিরে গেল এবং রাঘব বসন্তপুরেই রয়ে গেল। গ্রামবাসীরা সেদিন প্রথমবার রাঘবকে ভেঙে পড়তে দেখেছিল, কিন্তু সে তার যন্ত্রণাকে কখনো শব্দে প্রকাশ করেনি। তবে বসন্তপুরের কিছু মানুষের সেই সময়ও এই অনুভূতি ছিল যে এই গল্পে কোথাও না কোথাও কোনো বড় সত্যি লুকিয়ে আছে। কুড়েঘরের সামনে দাঁড়িয়ে থাকা অদিতি আর রাঘবের মাঝে এখনও সেই ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। গ্রামবাসীরা কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে 5 বছর পর হঠাৎ এই সাক্ষাৎ কেন হয়েছে। অদিতির চোখে অস্থিরতা ছিল, যেখানে রাঘবের চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জীবনের সব কষ্টকে মেনে নিয়েছে। অদিতি ধীরে করে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকো? রাঘব মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ, এটাই আমার বাড়ি এখন। তার উত্তর শুনে অদিতির নজর কুড়েঘরের ভাঙা দেয়ালগুলোর দিকে ঘুরে গেল। তার মনে পড়ল যে কখনো রাঘবের বাড়ি এতটা খারাপ ছিল না। আগে তাদের ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ছিল, যার উঠোনে তুলসী গাছ লাগানো ছিল, কিন্তু এখন সেসব কোথাও দেখা যাচ্ছিল না। সেই সময় পেছন থেকে একটি দুর্বল আওয়াজ এলো, মা, তুমি তাহলে আসতেই? অদিতি ফিরে তাকাল। তিনি ছিলেন বেবে হরজিত, রাঘবের মা। তার চুল এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল এবং মুখ আগের চেয়ে বেশি বলিরেখায় ভরে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই একই আপনত্ব ছিল যা কখনো অদিতির জন্য থাকত। অদিতি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার কাছে গেল এবং নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। বেবে হরজিত তার মাথায় হাত রাখলেন, কিন্তু তার চোখে হালকা কষ্টও ঝলমল করছিল। গ্রামের সরপঞ্চ বলদেব সিনহাও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি অদিতিকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, মা, 5 বছর অনেক লম্বা সময়, কিন্তু কিছু সত্যি সময়ের চেয়েও বেশি লম্বা হয়। অদিতি তার দিকে তাকাল। তার মুখে পরিষ্কার লেখা ছিল যে সে এখানে কোনো উত্তরের সন্ধানে এসেছে। গত কয়েক মাসে সে এমন কিছু কথা জানতে পেরেছিল যা তার মনকে নাড়িয়ে দিয়েছিল। তার মনে হয়েছিল যে হয়তো 5 বছর আগে এসে যা দেখেছিল আর শুনেছিল তা পুরোপুরি সত্যি ছিল না। সে ধীর গলায় বলল, সরপঞ্চজি, আমাকে সত্যিটা জানতে হবে। গ্রামবাসীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হল। কিছু বয়স্ক মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। দেখে মনে হচ্ছিল যেন তারা সবাই আগে থেকেই জানত যে এই দিনটা কখনো না কখনো আসবে। সরপঞ্চ বলদেব সিং ধীরে ধীরে বলতে শুরু করলেন, 5 বছর আগে যেদিন তুমি এখানে এসেছিলে সেদিন গ্রামে শুধু একটি ঝগড়াই হয়নি, সেদিন একটি খুব বড় আত্মত্যাগও হয়েছিল। অদিতির ভ্রু কুঁচকে গেল। সে বুঝতে পারল না যে তিনি কি বলতে চাইছেন। সরপঞ্চ আরও বললেন, তোমার মনে আছে সেই ছবিটা যাতে রাঘব অন্য কোনো মহিলার সাথে দেখা যাচ্ছিল? অদিতি ধীরে করে মাথা নাড়ল। সেই ছবিটাই তার মনে সন্দেহের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। সরপঞ্চ বললেন, ওই মহিলা গ্রামের সুনিতা ছিল। তার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছিল। তার ঘাড়ে ধার দেনা ছিল এবং তার ছোট বাচ্চা অসুস্থ থাকত। গ্রামের অনেক মানুষ তাকে সাহায্য করতে এড়িয়ে চলত, কিন্তু রাঘব কখনো তাকে একা ছাড়েনি। গ্রামের ভিড় থেকে কয়েকজন মানুষও সম্মতিতে মাথা নাড়ল।
সরপঞ্চ আরও জানালেন, রাঘব তাকে সাহায্য করার জন্য নিজের ক্ষেতের একটি অংশও বিক্রি করে দিয়েছিল। সে চাইত যে কেউ যেন এই কথাটা না জানতে পারে, কারণ সে কারো সম্মানের ওপর প্রশ্ন তুলতে চাইত না। অদিতির মুখের রং বদলাতে শুরু করল, কিন্তু আসল কথা এটা ছিল না। সরপঞ্চ গম্ভীর গলায় বললেন, আসল কথা এটা ছিল যে সেই সময় অন্য কেউ এই গল্পের পেছনে খেলা খেলছিল। তিনি ধীরে ধীরে বিক্রম মালহোত্রার নাম নিলেন। বিক্রম গ্রামে নিজের একটি লোকের মাধ্যমে ওই ছবিটা তোলানো করিয়েছিল। সে ইচ্ছে করে সেটাকে এমনভাবে দেখিয়েছিল যেন রাঘব কোনো ভুল সম্পর্কে জড়িয়ে আছে। আসলে সে তোমাকে রাঘবের থেকে দূরে সরাতে চাইছিল। কথা শুনতেই অদিতির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মাথায় 5 বছরের পুরনো সব মুহূর্ত দ্রুত ঘুরপাক খেতে লাগল। বিক্রমের কথা, সেই ছবি আর তার রাগ। সে হঠাৎ অনুভব করতে লাগল যে সে হয়তো সত্যিটা না জেনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে কাপা গলায় রাঘবের দিকে তাকাল। তুমি আমাকে এসব কেন বলোনি? রাঘব কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, কারণ আমি যদি সেই সময় সত্যি প্রমাণ করার জন্য লড়তাম, তাহলে গ্রামে ওই মহিলার সম্মান ধুলোয় মিশে যেত। মানুষ তাকে নিয়ে ভুল কথা বলত, এবং তার সন্তান সারা জীবন সেই কথাগুলো নিয়েই বড় হতো। গ্রামে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাঘব আরও বলল, আমি ভেবেছিলাম একজন মানুষের সম্মান বাঁচানোর জন্য যদি আমাকে ভুল বোঝা হতে হয়, তবে হয়তো এর মূল্য খুব একটা বেশি নয়। কথা শুনতেই অদিতির চোখ থেকে জল পড়তে লাগল। সে বুঝতে পারছিল যে 5 বছর আগে সে কেবল নিজের অহংকার আর সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে রাঘব সেই একই সময় অন্য কারো সম্মান বাঁচানোর জন্য চুপ থাকাকে বেছে নিয়েছিল। গ্রামের অনেক মানুষের চোখও ভিজে গিয়েছিল। তাদের সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন রাঘব কিছু না বলেই সবকিছু সহ্য করে নিয়েছিল। কিন্তু এখনও একটি সত্যি বাকি ছিল। বসন্তপুর গ্রামের সেই ছোট্ট উঠোনে গভীর নিস্তব্ধতা ছেয়েছিল। বাতাসও যেন ধীরে ধীরে বইছিল, যেন সেও এই মুহূর্তের গাম্ভীর্যকে অনুভব করছে। অদিতির চোখ থেকে সমানে জল পড়ছিল, এবং তার সামনে দাঁড়িয়ে থাকা রাঘব একদম শান্ত দেখাচ্ছিল। গ্রামের মানুষ এখন পুরোপুরি বুঝে গিয়েছিল যে 5 বছর আগে যা হয়েছিল তা শুধু কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং কারো চালাকি এবং কারো আত্মত্যাগের গল্প ছিল। অদিতি কাঁপা গলায় বলল, রাঘব, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তার কথায় অনুশোচনা পরিষ্কার ফুটে উঠছিল। সে হয়তো প্রথমবার নিজেকে এতটা ছোট অনুভব করছিল। 5 বছর আগে যখন সে এই গ্রাম থেকে গিয়েছিল, তখন তার পদক্ষেপে রাগ আর অহংকার ছিল। কিন্তু আজ তার সামনে সত্যি দাঁড়িয়েছিল, এবং সে নিজেকে সেই সত্যির সামনে দুর্বল অনুভব করছিল। রাঘব তার কথা শুনে ধীরে করে মাথা নিচু করে নিল। তার মুখে কোনো অভিযোগ ছিল না, কিন্তু তার চোখে বছরের পর বছর ধরে জমানো ক্লান্তি দেখা যাচ্ছিল। সে শান্ত গলায় বলল, ভুল শুধু তোমার ছিল না, অদিতি। কখনো কখনো পরিস্থিতিও মানুষকে দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায়। কিন্তু গ্রামের সরপঞ্চ বলদেব সিং ধীরে করে বললেন, না রাঘব, আজ পুরো সত্যিটা সামনে আসা উচিত, কারণ এই গ্রামও 5 বছর ধরে একটি অসম্পূর্ণ গল্প শুনেছে। অদিতি সরপঞ্চের দিকে তাকাল। তার মনে এবার ভয়ও ছিল এবং কৌতূহলও। সে অনুভব করছিল যে হয়তো এখনও এমন কিছু আছে যা সে জানে না। সরপঞ্চ গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, যেদিন অদিতি এখানে এসেছিল এবং সে তোমাকে ডিভোর্সের কথা বলেছিল, সেদিনই তুমি আরও একটি সত্যি জানতে পেরেছিলে রাঘব, কিন্তু তুমি সেটা কাউকে বলনি। কথা শুনে অদিতি অবাক হয়ে রাঘবের দিকে তাকাল। রাঘব চোখ নামিয়ে নিল, যেন সে সেই কথাটা আর মনে করতে চাইছিল না। সরপঞ্চ ধীরে ধীরে বলতে থাকলেন, সেই সময় ডাক্তাররা তোমাকে বলেছিল যে তোমার একটি কঠিন রোগ আছে। তোমার শরীরে এমন সমস্যা ছিল যার কারণে তোমার চিকিৎসা খুব ব্যয়বহুল ছিল, আর যদি চিকিৎসা না হতো তাহলে তোমার জীবন বেশি লম্বা হতো না। কথা শুনতেই গ্রামে হইচই পড়ে গেল। অনেক মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। অদিতির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সরপঞ্চ বললেন, তুমি জানতে যে যদি এই কথাটা অদিতি জানতে পারে, তবে সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। সে নিজের কেরিয়ার ছেড়ে দিয়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকত, কিন্তু তুমি চাওনি যে তার জীবন তোমার রোগের কারণে থমকে যাক। অদিতির নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তার এমন মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সরপঞ্চ আরও বললেন, তাই যখন সে রাগের বশে তোমার কাছে ডিভোর্স চাইছিল, তখনও তুমি সত্যিটা বলনি। তুমি কেবল চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলে, যাতে তার জীবন এগিয়ে যেতে পারে। এখন গ্রামের অনেক মানুষের চোখ থেকে জল বেরোতে শুরু করেছিল। অদিতির চোখ রাঘবের উপর স্থির হয়ে রইল।
সে বুঝতে পারছিল না যে সে এই সত্যিটাকে কিভাবে গ্রহণ করবে। 5 বছর আগে সে ভেবেছিল যে রাঘব তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু বাস্তবে সেই মানুষটি তার ভবিষ্যৎ বাঁচানোর জন্য একাই সব সহ্য করে গিয়েছিল। অদিতি ধীরে ধীরে তার কাছে এলো, তার গলা ভেঙে যাচ্ছিল। রাঘব, তুমি এসব আমার থেকে কেন লুকালে? আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম, আমরা একসাথে সব মুশকিলের মোকাবিলা করতাম। রাঘব হালকা হাসির সাথে তার দিকে তাকাল। তার চোখে গভীরতা ছিল, কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না। অদিতি, সে শান্ত স্বরে বলল, ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসার মানে হয় কারো জীবনকে বোঝার হাত থেকে বাঁচানো। গ্রামের লোকেরা এখন পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কয়েকজন মহিলা তাদের আঁচল দিয়ে চোখ মুছছিল। বয়স্কদের চোখে মুখেও গভীর দুঃখ দেখা যাচ্ছিল। অদিতি এখন নিজেকে সামলাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার ভালোবাসাকেও এবং তোমার নীরবতাকেও। রাঘব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে করে বলল, সত্যিই কখনো দেরিতে সামনে আসে, কিন্তু যখন আসে তখন মানুষকে নিজের সাথে মিলিয়ে দেয়। অদিতি এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। সে প্রথমবার অনুভব করল যে 5 বছর আগে সে শুধু একজন মানুষকে হারায়নি, বরং এমন একটা সম্পর্ক হারিয়েছিল যা সততা এবং আত্মত্যাগের ওপর দাঁড়িয়েছিল। কিন্তু এবার প্রশ্ন ছিল, 5 বছর পর কি সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে? গ্রামের সবাই শ্বাস আটকে সেই মুহূর্তটি দেখছিল। বসন্তপুর গ্রামের সেই ছোট্ট উঠোনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের নজর এখন শুধুই রাঘব আর অদিতির ওপর ছিল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন পুরো গ্রাম শ্বাস আটকে কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। অদিতির চোখ লাল হয়ে গিয়েছিল এবং তার কান্না থামার নাম নিচ্ছিল না। 5 বছরের অনুশোচনা এক মুহূর্তে তার সামনে এসে দাঁড়িয়েছিল। অদিতি ধীরে ধীরে রাঘবের সামনে এলো। সে কাঁপতে কাঁপতে হাত জোড় করল। তার গলা ভেঙে আসছিল। রাঘব, যদি পারো তো আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিটা না জেনেই তোমাকে দোষী সাব্যস্ত করেছিলাম। আমি তোমার ভালোবাসা আর তোমার আত্মত্যাগকে বোঝার চেষ্টাই করিনি। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে উঠল। অনেকেই হয়তো প্রথমবার কোনো আর্মি মেজরকে এভাবে ভেঙে পড়তে দেখেছিল। কিন্তু সেই সময় অদিতির কাছে তার পদমর্যাদা, তার ইউনিফর্ম এবং তার ক্ষমতা সব কিছুই মূল্যহীন মনে হচ্ছিল। সে শুধুই একজন মানুষ ছিল যে তার ভুলের সামনে দাঁড়িয়েছিল। রাঘব কিছুক্ষণ চুপ করে রইল। সে ধীরে করে অদিতির দিকে তাকাল। তার চোখে ঘৃণা ছিল না, কিন্তু তাতে ছিল এক গভীর ক্লান্তি আর অভিজ্ঞতার গাম্ভীর্য। 5 বছর আগে যে মানুষটিকে সে হারিয়েছিল, সে আজ তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সময় দুজনকে অনেক বদলে দিয়েছিল। রাঘব শান্ত স্বরে বলল, অদিতি, জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। কখনো কখনো আমরা যা হারিয়ে ফেলি সেটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। অদিতি কাঁদতে কাঁদতে বলল, যদি তুমি চাও তো আমরা আবার সবকিছু শুরু করতে পারি। আমি এখন সত্যিটা জেনে গেছি। এবার আমি তোমার সাথ কখনো ছাড়ব না। এ কথা শুনতেই গ্রামে আবার নিস্তব্ধতা নেমে এলো। প্রত্যেকে রাঘবের উত্তরের অপেক্ষা করতে লাগল। কয়েক সেকেন্ড রাঘব একদম চুপ করে দাঁড়িয়ে রইল। সে আকাশের দিকে তাকাল, যেন নিজের ভেতরের চিন্তাভাবনাগুলোকে বোঝার চেষ্টা করছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, অদিতি, আমি তোমাকে ক্ষমা করছি। এ কথা শুনতেই অদিতির চোখে আশার আলো জ্বলে উঠল। তার মনে হল হয়তো সব কিছু আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু রাঘব এরপর যা বলল তা পুরো গ্রামকে আবার চুপ করিয়ে দিল। কিন্তু ক্ষমা করে দেওয়ার মানে এই নয় যে আমরা আবার অতীতকে বাঁচতে পারি। অদিতির মুখের আশা ধীরে ধীরে ম্লান হতে লাগল। রাঘব শান্ত গলায় বলল, 5 বছর আগে যেদিন তুমি এই গ্রাম থেকে গিয়েছিলে, সেদিন আমার মন অবশ্যই ভেঙেছিল। কিন্তু সেদিন আমি এটাও শিখে নিয়েছিলাম যে জীবন কোনো একটি সম্পর্কের ওপর থেমে থাকে না। আমি এই 5 বছরে অনেক কিছু হারিয়েছি, তবে অনেক কিছু বুঝেছিও। সে চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে তাকাল। এই গ্রাম আমাকে সামলেছে, আমার মা আমাকে বেঁচে থাকার কারণ দিয়েছেন এবং সময় আমাকে শিখিয়েছে যে মানুষকে তার ব্যথার সাথেও এগিয়ে যেতে হয়। অদিতির চোখ থেকে অবিরত জল বয়ে যাচ্ছিল। সে এখন ধীরে ধীরে বুঝতে পারছিল যে কিছু সিদ্ধান্ত এতটা গভীর হয় যে সময়ও তাদের পুরোপুরি বদলাতে পারে না।
রাঘব তার দিকে তাকিয়ে বলল, তুমি আজ সত্যিটা জেনে এখানে এসেছ এবং এটা তোমার সততা, কিন্তু 5 বছরে যে রাস্তাগুলো বদলে গেছে সেগুলো আবার জোড়া লাগানো হয়তো ঠিক হবে না। গ্রামের অনেক মানুষের চোখ জলে ভরে উঠল। তারা অনুভব করে ফেলেছিল যে এই গল্পটি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। অদিতি ধীরে করে জিজ্ঞেস করল, আমাদের মাঝে কি কিছুই বাকি নেই? রাঘব মৃদু হাসির সাথে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না অদিতি, তবে কখনো কখনো সে তার রূপ বদলে নেয়। আজ আমার মনে তোমার জন্য কোনো রাগ নেই, শুধু একটাই প্রার্থনা যে তুমি খুশি থেকো। এ কথা শুনতেই অদিতি পুরোপুরি ভেঙে পড়ল। সে বুঝতে পেরেছিল যে রাঘব তাকে সত্যিই ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে তার জীবনের দিক পরিবর্তন করে ফেলেছে। রাঘব এগিয়ে গিয়ে ধীরে করে তার চোখের জল মুছিয়ে দিল। তুমি একজন মজবুত মানুষ, তোমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে, পেছন ফিরে তাকিও না। কিছুক্ষণ পর অদিতি নিজেকে সামলাল। সে গ্রামবাসীদের দিকে তাকাল, তারপর বেবে হারজিদের কাছে গিয়ে তার পা ছুঁল। বেবে তাকে জড়িয়ে ধরল। দুজনেরই চোখ থেকে জল পড়ছিল। অদিতি যখন আবার তার জিপের দিকে পা বাড়াল, তখন পুরো বসন্তপুর গ্রাম চুপচাপ তাকে দেখছিল। কেউ কিছু বলল না, কিন্তু প্রত্যেকের মনেই এক গভীর আবেগ ছিল। জিপটি ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। ধুলোর মেঘ ধীরে ধীরে থিতিয়ে পড়ল এবং বসন্তপুরের মানুষ সেদিন একটি সত্যি বুঝতে পারল। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ সেটা হয় যখন কোনো মানুষ তার ভালোবাসাকেও স্বাধীন করে দেয়, যাতে অপর মানুষটি কোনো বোঝা ছাড়াই নিজের জীবন কাটাতে পারে। সেদিন সত্যিই পুরো গ্রাম কেঁদে ফেলেছিল, কারণ তারা নিজেদের চোখে দেখেছিল যে সত্যিকারের ভালোবাসা সবসময় একসাথে থাকার মধ্যে নয়, বরং সঠিক সময়ে ছেড়ে দেওয়ার মধ্যেও থাকে। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল রিশতো কি সচ্চাইকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন একটি আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন।